আজকের আলোচনার শুরুটা করব সর্বশেষ লাইভের যে প্রোগ্রামটা আমরা করেছিলাম সেখানে সর্বশেষ লাইভে যেখানে শেষ করেছিলাম আজকের আলোচনাটা শুরু করব ওইখান থেকে। তো আমাদের ওই সর্বশেষ ওই লাইভ প্রোগ্রামটিতে কারিগরি কিছু ত্রুটিজনিত কারণে লাইভের শেষের দিকের কিছু অংশ মূল লাইভ প্রোগ্রাম থেকে বাদ পড়ে যায়। তো যার কারণে আজকের আলোচনার শুরুতে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আজকের এই প্রোগ্রামে। মানে ওই যে গত লাইভের শেষ মুহূর্তে মানে যখন আমাদের সিরামনিরের উপর দিয়া যখন ওই যে বুলডোজার চালাইতেছিলাম আর কি, তো ওই সময় এই কারিগরি একটা ত্রুটিজনিত কারণে লাইভ প্রোগ্রামের লাইনটা কেটে যায় আর কি। তো যার কারণে আজকে ওইটা মেকআপ দিব ইনশাআল্লাহ। তবে তার আগে আমরা আজকে ডিনঅ্যাক্টিভেশন প্রসেসের আলোচনাটা আমরা একটু শুরুতে আগে করে নেব। তো দেখেন, ডিনঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে যেটা এক ধরনের বিষয়ে আমাদের ভেতরে হয়তো বা প্রশ্ন আসছে, আসলে ডিনঅ্যাক্টিভেশন বা ডিন ভেরিফিকেশন এই বিষয়গুলো কি। আসলে দেখেন, এখানে বিষয় কিন্তু দুইটা। মানে কি সেটা? একটা হলো ডিন ভেরিফিকেশন আর আরেকটা হলো ডিন অ্যাক্টিভেশন। বুঝতে পেরেছেন বিষয়টা? তো সঙ্গত কারণেই আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিন ভেরিফিকেশন অ্যান্ড ডিন অ্যাক্টিভেশন। তো আসেন সেটা নিয়ে একটু আলোচনা করি। লেটস স্টার্ট। দেখেন, ডিন ভেরিফিকেশন মানেটা কি? মানে আপনার ডিনটা ভেরিফাই করা। আপনি যে ডেস্টিনির একজন ডিস্ট্রিবিউটর, আপনি ডেস্টিনির একজন ডিস্ট্রিবিউটর হিসেবে কোম্পানিকে আপনি আপনার পরিচয়টা প্রদান করবেন। এটাই হলো ডিন ভেরিফিকেশন। মানে আপনি আপনার পার্সোনাল যেই ইনফরমেশনগুলো আছে এগুলো আপনি কোম্পানিকে সাবমিট করবেন এবং কোম্পানির কাছে আপনার পরিচিতিটা তুলে ধরবেন যে হ্যাঁ, আমি কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর। এবং কোম্পানি এটা যাচাই বাছাই করে আপনার বিষয়টাকে রেকগনাইজ করবে। দ্যাট ইজ ডিন ভেরিফিকেশন। এটা গেল ডিন ভেরিফিকেশনের পার্ট। এরপরে যে ব্যাপারটা আসে, ডিন ভেরিফিকেশনের পরবর্তী পার্টটাই কিন্তু কি? ডিন অ্যাক্টিভেশন। তো যে ব্যাপার যেটা ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি যে কোনো ধরনের অর্থের প্রয়োজন হবে না, মানে ফ্রি অফ কস্ট এই ডিন ভেরিফিকেশনের কাজটা হবে। এটা আমরা যতদূর জানতে পেরেছি। তো মূলত ডিন ভেরিফিকেশনের কাজটা ফ্রি অফ কস্টে কোম্পানি করে দেওয়ার পর দেন ডিন অ্যাক্টিভেশন। বুঝতে পেরেছেন? এখন এই ডিন অ্যাক্টিভেশনের ক্ষেত্রে যেটা এই বিভিন্নভাবে আমরা যতদূর জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করব। বাকিটা আপনারা ধীরে ধীরে কোম্পানির পক্ষ থেকে যখন নির্দেশনা আসবে, ডেমনস্ট্রেশন আসবে, বিভিন্ন গাইডলাইন আসবে, আরও ক্লিয়ার হব আমরা। আমি যতদূর বুঝতে পেরেছি বা যতদূর আমি ধারণা করতে পেরেছি, মানে আমি আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন থেকে কিছু বিষয় শেয়ার করছি। যেমন দেখেন, ডেস্টিনির ডিন ভেরিফিকেশনের কাজটার পর ডিন অ্যাক্টিভেশনের কাজটা যখন শুরু হবে তখন এক ধরনের মানে আইডি কার্ড রিলেটেড বিষয় কিন্তু চলে আসবে। যেমন দেখেন, আগে যে আমাদের কোম্পানির কার্যক্রমের ক্ষেত্রে আমরা কি করতাম মনে আছে আপনাদের? আমরা কিন্তু আমাদের আইডি কার্ড কি করতাম? রিনিউ করতাম, বা নতুন ডিস্ট্রিবিউটর হিসেবে আইডি কার্ড আমরা আবেদন করতাম। তো সেই ক্ষেত্রে আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা যখন আইডি কার্ড করতাম 100 টাকা দিয়ে আইডি কার্ড করা লাগতো। আর অনেক সময় আইডি কার্ড রিনিউ করার জন্য আমরা ওই যে মাহতাব সেন্টারের দোতলায় কাস্টমার কেয়ারের ওই যে 11 নম্বর কাউন্টারে ওই যে জাকির নামে এক ভদ্রলোক বসতেন, ওনার কাছে গিয়ে কিন্তু আমরা আইডি কার্ড রিনিউ করতে দিয়ে আসতাম। 100 টাকা হলো নর্মাল আইডি কার্ডের জন্য, আর এক্সিকিউটিভ বা পিএইচডিদের জন্য হয়তো বা আরেকটু বেশি। তার মানে পূর্বের যে আইডি কার্ডের প্রসেসটা ছিল বা পূর্বের যে আইডি কার্ডের অ্যাক্টিভিটিসগুলো ছিল, এখানে 100 টাকা হোক আর যেই টাকাই হোক আমরা যেটা দিতাম সেটা কিন্তু পুরোটুকুই আমরা দিয়ে দিতাম, বিনিময়ে শুধু আইডি কার্ডই পেতাম। কিন্তু এর বিপরীতে আমাদের কিন্তু ওই সমপরিমাণ টাকার কোনো বেনিফিট বা সমপরিমাণ টাকার কোনো সার্ভিস বা সেবা আমরা কিন্তু পেতাম না। কিন্তু
এখন এই ডিন অ্যাক্টিভেশন প্রসেসের ক্ষেত্রে আমি যতদূর জানতে পেরেছি যেটা হতে যাচ্ছে সেটা হয়তোবা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবেন যে আসলে অ্যামাউন্টটা কী পরিমাণ হতে পারে। যেমন ডিন ভেরিফিকেশনের প্রসেসে তো কোনো টাকা পয়সা লাগছে না, এটা ফ্রি অফ কস্টে কোম্পানি করে দিচ্ছে। দেন ডিন অ্যাক্টিভেশনে যখন আমরা যাচ্ছি, ওই ডিন অ্যাক্টিভেশনের ক্ষেত্রে তখন কিন্তু ওই যে কোম্পানির আইডি কার্ডের একটা প্রশ্ন আসবে। আর ওই আইডি কার্ডের ক্ষেত্রে ওই যে পূর্বের যে আইডি কার্ড সেটার সাথে বর্তমানের অ্যাক্টিভিটিস কিন্তু মিলবে না। যতদূর আমি জানতে পেরেছি যে এনএফসি কার্ড ইস্যু করা হবে। তো হোয়াট ইজ এনএফসি, এটা নিয়ে আমি একটু আলোচনায় পরে যাব। তার আগে আমি একটু প্রসেসটা একটু বলে নেই যে আপনি যখন নতুনভাবে আইডি কার্ডের আবেদনটা আগে করতেন তখন ওই সমপরিমাণ টাকার বিপরীতে আপনি কোনো সেবা পেতেন না। কিন্তু এখন যেই পরিমাণ টাকা দিয়েই আপনি কার্ডের আবেদন করেন না কেন, সেটা ম্যানেজমেন্ট হয়তোবা ঠিক করে দিবে আমাদেরকে, সেটা 100, 200, 500, 1000 হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন, যেই পরিমাণ অ্যামাউন্ট দিয়েই আমরা আমাদের আইডি কার্ডের জন্য আবেদন, ওই ডিন অ্যাক্টিভেশনের জন্য আবেদন করি না কেন, ওই সমপরিমাণ টাকার বিপরীতে কোম্পানি কিন্তু একটা সেবা দিয়ে দিবে আমাদেরকে। ওই সমপরিমাণ টাকার বিপরীতে আমরা হয়তো একটা ই হেলথ সার্ভিস পেতে পারি বা ই মেডিকেল সার্ভিস পেতে পারি, অথবা যে কোনো ধরনের কমার্শিয়াল একটা সার্ভিস আমরা হয়তোবা এই ডিন অ্যাক্টিভেশনের ক্ষেত্রে পেতে পারি। সেই ক্ষেত্রে দেখেন এই যে ডিন অ্যাক্টিভেশন প্রসেস, এই ডিন অ্যাক্টিভেশন প্রসেসের ক্ষেত্রে পূর্বে আমরা যদি কোনো আইডি কার্ডের আবেদন করতাম ওই টাকার বিপরীতে আমরা কোনো সেবা পেতাম না। কিন্তু এখন আমরা কোম্পানির ডিন ভেরিফিকেশনের পর ডিন অ্যাক্টিভেশনের ইস্যুতে এসে আমরা যেই পরিমাণ সার্ভিস চার্জ দিয়ে আমরা আমাদের আইডি কার্ডের জন্য আবেদন করব, ওই সমপরিমাণ টাকার বিপরীতে একটা সেবাও কিন্তু আমরা পেয়ে যাব। কি সেটা, এটাই এখন ব্যাখ্যায় যাচ্ছি। হোয়াট ইজ এনএফসি? আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে আসলে আগে তো শুনছি আইডি কার্ড, এখন আবার শুনতেছি এনএফসি কার্ড। হোয়াট ইজ এনএফসি? তো এনএফসি কার্ডের কার্যক্রমগুলো বিস্তারিত জানার বা বোঝার আগে আমাদের এটার ব্যাপারে একটু তাত্ত্বিক বিশ্লেষণ জরুরি, তাত্ত্বিক বিষয়গুলো একটু জানা জরুরি। আসেন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। আপনাদের কোয়েশ্চেন হয়তো বা আসছে যে হোয়াট ইজ এনএফসি, হাউ ডাজ ইট ওয়ার্ক, এরকম কোয়েশ্চেন স্বাভাবিক, আসাটাই স্বাভাবিক। তো এনএফসির মানে আমি যদি এলাবোরেশন বলি, এনএফসির এলাবোরেশনটা হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। মানে এনএফসির এলাবোরেশনটা হলো নিয়ার ফিল্ড কমিউনিকেশন। তো এই নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি কার্ডের যে ব্যাপার, যেটা যারা দেশের বাইরে আছেন, যেমন সৌদি আরবে আমাদের অনেকে আছেন, দুবাইয়ে অনেকে আছেন, কাতারে অনেকে আছেন, প্রবাসে যারা আছেন, আপনারা কিন্তু ক্লিয়ারলি এই বিষয়গুলো বুঝবেন। এনএফসি কার্ডের যে ব্যাপার যেগুলো, সেটা কি আমাদের বাংলাদেশে হয়তো বা এটা এতটা প্রচলিত না, বাট এই বিষয়টা কিন্তু অত্যন্ত যুগোপযোগী এবং অত্যাধুনিক একটা প্রযুক্তি। তো এই এনএফসি কার্ড যেটা, ওই যে নিয়ার ফিল্ড কমিউনিকেশন যেটাকে বলা হয়, এটা অনেকটা ব্লুটুথের মতো। ব্লুটুথের ক্ষেত্রে যেমন দেখেন আমরা ব্লুটুথে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে যেরকম পেয়ার আমরা করি, বা ওই যে একটার সাথে আরেকটা কানেকশন যেভাবে করি, এটা অনেকটা ব্লুটুথের মতো। যেমন ধরেন আমি যতদূর বুঝতে পেরেছি বা আমি যতদূর ধারণা করছি যে আমাদের এই ডেস্টিনির ডিন ভেরিফিকেশনের পর ডিন অ্যাক্টিভেশনের ক্ষেত্রে আমাদেরকে যে আইডি কার্ডটা দেওয়া হবে, ওই এনএফসি কার্ডের ভিতরে ওই আমাদের ওই ডেস্টিনির আইডি কার্ডের ভিতরে ওই এনএফসির একটা চিপ থাকবে। তো এই এনএফসি চিপটা থাকা মানে এটাই অনেকটা ব্লুটুথের মতো করে কাজ করবে। কিভাবে, একটু হয়তো বা আপনাদের বুঝতে সময় লাগবে, বাট আপনারা একটু স্টাডি করলে আপনারাও ধরে নিতে পারবেন। মানে এনএফসি এনএফসি যে কার্ড, এটা অনেকটা ওই যে ব্লুটুথের মতো বা ওই যে বারকোডের অ্যাক্টিভেশন সিস্টেমের মতো, মানে একটা ম্যাগনেটিক ফিল্ড যেভাবে তৈরি করে একটা ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডাটা ট্রান্সফার করা যায়, লাইক দ্যাট। তো এই এনএফসি এনেবল যে ডিভাইসগুলো, এই ডিভাইসগুলোতে একটা এনএফসি ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কিন্তু ফাইল, ডাটা বা বিভিন্ন তথ্য ট্রান্সফার করা যায়। তো আপনি বলতে পারেন যে আমাদের ডেস্টিনির এই ডিন অ্যাক্টিভেশন প্রসেসে এসে আমরা এনএফসি কার্ড পাইয়া ওই এনএফসি চিপ আমাদের ডেস্টিনির আইডি কার্ডের মধ্যে থাকলে আমাদের কি লাভ? প্রশ্ন আসতে পারে না? দেখেন উন্নত বিশ্বের যে পেমেন্ট সিস্টেমগুলো, বিভিন্ন শপিং মলে উন্নত বিশ্বের পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে আপনি দেখবেন এরকম ডিন অ্যাক্টিভেশন, মানে আমরা যেই প্রক্রিয়াটাতে আমরা এখন সামনে হাত দিতে যাচ্ছি, এই উন্নত বিশ্ব অলরেডি এই প্রক্রিয়া নিয়ে অলরেডি তারা কাজ করছেই।
যেমন দেখবেন বড় বড় শপিং মলের প্রোডাক্টের গায়ে কিন্তু RFID এর একটা ট্যাগ লাগানো থাকে, এটা কিন্তু অনেকটা NFCর কাছাকাছি। তো এই NFC বা নিয়ার ফিল্ড কমিউনিকেশনের যে প্রযুক্তিটা, এইটা বাংলাদেশে এখনও এতটা প্রচলিত নয়। এই তথ্য প্রযুক্তির এই প্রচলনটা কিন্তু আমাদের এই সামনের কার্যক্রমে সম্পৃক্ত হতে যাচ্ছে ডেস্টিনির। সে ফর এক্সাম্পল, যেমন ধরেন আপনি ডেবিট কার্ড ব্যবহার করেন, আপনার আপনার ডেবিট কার্ড আছে, আপনার ক্রেডিট কার্ড আছে, আপনি অনেক সময় এগুলো সাথে নিয়ে ঘোরেন, তাই না? আবার ধরেন কোথাও কোনো শপিং মলে গেলেন বা কোথাও কোনো আপনি করতে গেলেন, এই কেনাকাটা করতে গেলেন, আপনি কি করেন? একটা জিনিস কেনার পর ওই ক্রেডিট কার্ড ওই যে পাঞ্চ মেশিনে আপনি থ্রো করেন, সুইপ করেন, দেন আপনার টাকাটা কেটে নিয়ে নেয়, আপনি আপনার কার্ড নিয়ে এবং প্রোডাক্ট নিয়ে চলে আসেন, তাই না? তো NFC কার্ডের ইন্টারেস্টিং বিষয় যেটা, যে আপনি ডেস্টিনির যেই ডিন অ্যাক্টিভেশন প্রসেসে এসে আপনি যখন আপনার NFC কার্ডটা মানে ডেস্টিনির ID কার্ডটা পেয়ে যাবেন এবং ওইটাতে যখন একটা NFCর চিপ লাগানো থাকবে, সেই চিপে আপনি যদি আপনার এই সকল ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের তথ্য রাখেন, তাহলে সেই ক্ষেত্রে কী হবে জানেন? আপনি যে কোনো শপিং মলে গেলে বা আপনি কোথাও কোনো কেনাকাটা করতে গেলে আপনার ওই ডেস্টিনি 2000 লিমিটেডের যে ডিস্ট্রিবিউটরের ID কার্ড ওইটা দিয়েই আপনি আপনার কেনাকাটা করতে পারবেন। ওই পাঞ্চ মেশিনে ওইটা দিলে টাকা কেটে নেবে। কারণ কি, আপনার ডিস্ট্রিবিউটরের যে ID কার্ড, ওই ID কার্ডের ভিতরে তো NFCর চিপ লাগানো, আর NFCর ওই চিপের ভিতরে তো সকল তথ্যই আপনার দেওয়া, আপনার সকল ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের সকল তথ্য। তো সেই ক্ষেত্রে আপনি একটু ভেবে দেখেন যে আপনি কোথাও শপিং করতে গেলেন বা কোথাও শপিং করতে যাচ্ছেন, আপনি শপিং করতে গিয়ে এখন কি করেন? এখন আপনি হয়তো বা কোনো একটা প্রোডাক্ট কিনে বা কোনো একটা সার্ভিস নিয়ে আপনি ওই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডটা আপনি ওই পাঞ্চ মেশিনে সুইপ আপ করে আপনি টাকাটা পেমেন্ট করে চলে আসেন। তো ওই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের বদলে যদি ডেস্টিনি 2000 লিমিটেডের কার্ড দিয়ে আপনি পেমেন্ট করে চলে আসেন, তাহলে সিস্টেমটা কেমন হবে দেখেন। মানে একটু ভেবে দেখেন। এটা হয়তো বা সামনে ম্যানেজমেন্ট আরও বড় পরিসরে হয়তো বা ওনারা কাজ করছেন বা আরও বড় পরিসরে হয়তো বা ওনারা চিন্তাভাবনা করছেন। আমি জাস্ট একটা উদাহরণ দিই। যেই ডেস্টিনি সবাই মনে করে বন্ধ বা সবাই জানে বন্ধ, সেই ডেস্টিনি 2000 লিমিটেডের ID কার্ড নিয়ে ধরেন আপনি গেছেন স্বপ্নে শপিং করতে, অথবা ধরেন আগুরাতে গেছেন, অথবা ধরেন আপনি বোমার্সে গেছেন বা ধরেন আপনি মিনা বাজারে বা হোয়াট এভার বা বড় শপিং মলে বা ওই যে আর্টিজান বা বিভিন্ন জায়গায় আপনি গেছেন। তো যাওয়ার পরে ধরেন কোনো একটা জিনিস শপিং করলেন, করার পরে তাদের পাঞ্চ মেশিনে আপনি ডেস্টিনির ID কার্ডটা দিলেন, দিয়ে গেলেন এই লন, এটা থেকে টাকা কেটে লন। তো ওই বেটা তো ব্যাককে লয়ে যাবো না? মানে যেই ব্যক্তি জানে ডেস্টিনি বন্ধ, যেই ব্যক্তি জানে ডেস্টিনি বাংলাদেশে নাই, সেই ব্যক্তি যদি দেখে যে ডেস্টিনি 2000 লিমিটেডের ID কার্ড দিয়ে আপনি পেমেন্ট দিতে আসছেন, তো এই বেটার চান্দি তো এমনি গরম হয়ে যাবে, এত এমনি হিসাব মিলাইতে পারবো না যে ঘটনা কি, ঘটনা কোন দিক দিয়ে কি হইতেছে। তাহলে এবার দেখেন আমাদের ডেস্টিনির 45 লক্ষ ডিস্ট্রিবিউটর, ক্যান ইউ ইমাজিন? মানে ডেস্টিনির বর্তমান ম্যানেজমেন্ট কি অত্যাধুনিক প্রযুক্তি এবং কি অসাধারণ টেকনোলজি নিয়ে যে আসতেছে, ইউ ক্যান বিলিভ ইট। আই জাস্ট সে ইউ ক্যান বিলিভ ইট। আপনি একটু খেয়াল করে দেখেন, বেশি না, আমাদের 45 লাখ দরকার নাই, ধরেন 5 লাখ ডিস্ট্রিবিউটর যদি এই ডিন অ্যাক্টিভেশন প্রসেসে অ্যাক্টিভ হয়ে তারা ডেস্টিনি 2000 লিমিটেডের ID কার্ড নবায়ন করে এবং ওইখানে ওই যে চিপ লাগানো থাকবে, যেই টাকাটা পেমেন্ট করে তারা ওই ID কার্ডটা নেবে, ওই সমপরিমাণ টাকার সেবা বা সার্ভিস তো ওই কার্ডের ভিতরেই থাকবে। তার মানে ওইটা সে আর বিভিন্ন জায়গা থেকে তার এই সেবাটা সে নিয়ে নিতে পারবে। এখন সে ফর এক্সাম্পল ধরেন ডেস্টিনির বর্তমান ম্যানেজমেন্ট, আমি জানি না ওনারা কোন প্রসেসে কাজ করবেন, আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বলছি। ধরেন ডেস্টিনির বর্তমানে ম্যানেজমেন্ট ধরেন স্বপ্ন চেইন শপ যেটা, তাদের সাথে চুক্তি করলো, অথবা ধরেন আগুরার সাথে, বা ধরেন ডক্টর কুপার্সের সাথে, অথবা ধরেন মিনা বাজার বা বাংলাদেশের ধরেন 15-20টা কর্পোরেট গ্রুপ অফ কোম্পানির সাথে ধরেন তারা একটা চুক্তি করলো যে আপনাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সহ যা যা পণ্য আছে এগুলো আমাদের কাস্টমাররা কিনবে। তো বিষয়টা কি, আপনাদের NFC এনেবলড ডিভাইস থাকতে হবে আপনাদের প্রতিষ্ঠানে, আর আমাদের ডেস্টিনির ডিস্ট্রিবিউটররা তাদের NFC কার্ড দিয়ে আপনাদের এখান থেকে কেনাকাটা করবে। ধরেন বিষয়টা যদি এরকম হয়, বাংলাদেশের 15-20টা এই বড় বড় কর্পোরেট কোম্পানির সাথে যদি এই ধরনের প্রাতিষ্ঠানিক চুক্তি হয় ডেস্টিনির, আর এখান থেকে 4-5 লাখ ডিস্ট্রিবিউটর যদি তারা তাদের ডিন অ্যাক্টিভেশন করে ওই NFC কার্ডটা নেয়, খেয়াল করে দেখেন, তাইলে সারা বাংলাদেশে প্রতিদিন কতজন ডিস্ট্রিবিউটর তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য
কতগুলো বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে বা অর্গানাইজেশনে যাবে এবং কতবার ডেস্টিনির আইডি কার্ডটা কতজন মানুষের কাছে প্রদর্শিত হবে। তাহলে দেখেন, যেই ডেস্টিনি সম্পর্কে মানুষের ধারণা এটা বন্ধ হয়ে গেছে, সেই ডেস্টিনি এর নামটা, সেই ডেস্টিনির নামটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা দোকানে দোকানে, প্রত্যেকটা বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানে, প্রত্যেকটা শপিং মলে কিন্তু প্রদর্শিত হওয়ার মতো সম্ভাবনা সামনে তৈরি হচ্ছে। এবং তখন আপনার সিচুয়েশনটা কি হবে? ধরেন মানুষ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে টাকা পেমেন্ট করতেছে, আর আপনি এসে টুস করে ডেস্টিনির আইডি কার্ডটা দিয়ে গেলেন, এই লন, এটার থেকে টাকা কেটে নেন। তাহলে চারপাশের পরিবেশটা কি হবে বুঝতে পারতেছেন? মানে সামাজিক, আর্থিক এবং সামগ্রিক প্রেক্ষাপটে ডেস্টিনির ইমেজ এবং ডেস্টিনির সোশ্যাল অ্যাকসেপ্টেন্স কি পরিমাণ দ্রুত গতিতে পজিটিভলি বৃদ্ধি পাবে বুঝতে পারতেছেন? এটাই হইতেছে এনএফসি কার্ড। এনএফসি কার্ডের আরও সুযোগ সুবিধা আছে এবং আরও অনেক ক্রাইটেরিয়া আছে। এগুলো বিস্তারিত বলতে গেলে আরও অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো আশা করি যখন ডিঅ্যাক্টিভেশনের কার্যক্রম শুরু হবে এবং সার্বিক ব্যবসায়িক প্রটোকল যখন শুরু হবে, আশা করি বর্তমান বোর্ড এবং বর্তমান ম্যানেজমেন্ট আমাদের এই ডিস্ট্রিবিউটরদেরকে এই ব্যাপারে যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আমাদের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আমাদেরকে প্রশিক্ষিত করবেন। আমি জাস্ট ব্যক্তিগতভাবে মানে আমার যতটুকু ধারণা আছে এনএফসি কার্ড সম্পর্কে সেগুলো শেয়ার করছি আপনাদের সাথে। জাস্ট একটু ভেবে দেখেন যে বাংলাদেশে লাখ পাঁচেক ডেস্টিনির ডিস্ট্রিবিউটর তারা আইডি কার্ড নবায়ন করে ডেস্টিনির ডিঅ্যাক্টিভেশন করে ফেলছে এবং তারা তাদের ওই আইডি কার্ডে যে জমানো টাকা আছে বা যেই টাকাটা বা যেই ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্স নিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে ওই তাদের ডেস্টিনির আইডি কার্ড দিয়ে তারা তাদের টাকা পেমেন্ট করতেছে। কারণ কি, ওই যে ডেস্টিনির আইডি কার্ডের সাথে তো এনএফসির একটা চিপ লাগানো থাকবে, যতদূর আমি জানতে পেরেছি। এটাই হলো এনএফসি কার্ড। এর বাইরে এনএফসি কার্ড দিয়ে ধরেন গান আদান প্রদান, তারপরে যে কোনো মানে লিসেনিং ডিভাইস বা যে কোনো ধরনের এনএফসি ইনেবল ডিভাইস থাকলে এগুলো অনেক কিছু করা যায়। এগুলো সামনে আরও বিস্তারিত জানতে পারবেন। যেমন আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড কাউকে মুখে না বলে আপনি এনএফসি স্ক্যান করলে সে অনেক সময় হয় না, আপনার বাসায় কেউ এসে বললো যে ভাই আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন, আপনি তো মুখে বলেন, এটা মুখেও বলা লাগবে না, আপনি বলেন এই নেন, এটা স্ক্যান করেন, পাসওয়ার্ড তারটা অটো চলে যাবে, ওয়াইফাই কানেকশন হয়ে যাবে। এরকম অনেক ফ্যাসিলিটিস আছে। আমি জাস্ট একটা কর্পোরেট ফ্যাসিলিটিসের কথা বললাম যে ধরেন আমরা লাখ পাঁচেক ডিস্ট্রিবিউটর, আমরা এনএফসির আইডি কার্ড, আমরা ডেস্টিনির আইডি কার্ড নবায়ন করে নিছি। আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের আইডি কার্ডের ভিতরে এনএফসির চিপ লাগানো আছে এবং এখানে টাকা ব্যালেন্স আছে। আমরা যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে যেয়ে আমরা কোনো কিছু কেনাকাটা করার পর বা যে কোনো শপিং মলে কোনো কিছু কেনাকাটা করার পর আমরা জাস্ট ওই কার্ডটা পাঞ্চ করে টাকা দিয়ে আসলাম। মানুষ তো ব্যাক করলে থাকবো যে ডেস্টিনি 2000 লিমিটেডের কার্ড দিয়ে জিনিসপাতি কিনে ঘটনা কি এগুলো অনেক বিশাল বিষয়। আরও বড় প্রক্রিয়ায় হয়তোবা আরও যুগোপযোগী প্ল্যান নিয়ে হয়তোবা ম্যানেজমেন্ট এগুচ্ছে। আমি আশা করছি ম্যানেজমেন্ট হয়তোবা আরও যুগোপযোগী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এনএফসির ব্যাপারে। আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে যতটুকু আমি জানি আমি জাস্ট অতটুকু শেয়ার করলাম আর কি আপনাদের সাথে। তো আশা করি বুঝতে পেরেছেন এনএফসির বিষয়টা কি। মানে সেম, আপনি আগে ডেস্টিনি 2000 লিমিটেডের আইডি কার্ড নবায়ন করতেন, ওই কার্ড দিয়ে আপনার শুধু ডেস্টিনির টাকা ওই যে এই লেভেল কমিশন তোলার জন্য ওই লাইনে দাঁড়িয়ে কার্ড দেখানো ছাড়া আর কোনো কাজ ছিল না কিন্তু ওই কার্ডের। কিন্তু এখনের যে কার্ড, ওই কার্ডে যদি এনএফসি চিপ লাগানো থাকে, এটা দিয়ে আপনি আপনার ডেবিট কার্ড, আপনার ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন, আপনার যাবতীয় ব্যাংক লেনদেন বা অন্য কাজ এগুলো করতে পারবেন। ইভেন আপনি এটা দিয়ে আপনার মানে এই ডাটা ট্রান্সফার থেকে শুরু করে সকল কাজই করতে পারবেন। ওয়ান্ডারফুল একটা আইডিয়া। কাতার থেকে জনাব নাসিরউদ্দিন লিখেছেন, কাতার থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ জনাব নাসিরউদ্দিন। আশা করি আপনি এনএফসি সম্পর্কে আপনার তো ভালো ধারণা থাকার কথা, যেহেতু আপনারা কাতারে আছেন, এটা একটা উন্নত রাষ্ট্র, এখানে এনএফসি কার্ড সম্পর্কে তো আপনি আশা করি আরও ভালো জানেন। এনিওয়ে, মানে এই যে প্রযুক্তিটা, এই প্রযুক্তির কল্যাণে যে জিনিসটা হবে, মানুষ আশেপাশে ডানে তাকাইলে দেখবে ডেস্টিনি 2000 লিমিটেডের আইডি কার্ড, বামে তাকাইলে দেখবে ডেস্টিনি 2000 লিমিটেডের আইডি কার্ড, সামনে পিছনে সব জায়গায় খালি দেখবে ডেস্টিনি 2000 লিমিটেডের আইডি কার্ড। আর সবাই যার যার মতো করে শপিং মলে, কেনাকাটায় এবং সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে যদি তারা তাদের অবস্থান থেকে একটা অবকাঠামো তৈরি করে একটা ফরমেশন দাঁড় করাইতে পারে, তো বাংলাদেশে তো বিপ্লব ঘটে যাবে। অলরেডি বিপ্লব একবার 12 সাল পর্যন্ত ঘটছে, তো আরও একবার তো বিপ্লব ঘটানো সম্ভব এই এনএফসি কার্ড দিয়ে।
তো এই জন্য আমি বলবো যে ডিন অ্যাক্টিভেশন প্রসেসটা খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। তার আগে ডিন ভেরিফিকেশন, আশা করছি এই সপ্তাহে ডিন ভেরিফিকেশন শুরু হবে। আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডিন ভেরিফিকেশনটা করে নেবেন, এবং এরপর যখন ডিন অ্যাক্টিভেশন হবে সাথে সাথে ডিন অ্যাক্টিভেশনটাও করে নেবেন। এবং ডিন অ্যাক্টিভেশনের ক্ষেত্রে যেই চার্জ 100, 200, 500 যেটাই হোক বা 1000 যেটাই হোক, আমরা ওই চার্জ দিয়ে আমরা আমাদের ডিন অ্যাক্টিভেশনের করে আমরা ওই এনএফসি কার্ডটা নিয়ে নিব, মানে ডেস্টিনির আইডি কার্ডটা নিয়ে নিব। এবং ওই সব যে টাকা দিয়ে কার্ডটা নিব ওই সমপরিমাণ টাকা তো আমি যতদূর জানি ওই ব্যালেন্সেই থাকবে, ওইটা দিয়ে ওই যে কোনো হয়তো বা ই হেলথ সার্ভিস বা মেডিকেল সার্ভিস বা যে কোনো শপিং মলের সার্ভিস কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা পেয়ে যাব। তো আমার ধারণা যেটা, প্রতিষ্ঠান হয়তো বা বেশ কিছু কর্পোরেট অর্গানাইজেশনের সাথে ম্যানেজমেন্ট হয়তো বা চুক্তিও করতে যাচ্ছে। বাকিটা ম্যানেজমেন্টে যারা আছেন তারা ভালো বলতে পারবেন। স্পেসিফিক্যালি জনাব আশরাফুল আমিন আশা করি এই ব্যাপারে আরও ভালো বলতে পারবেন। আর যেহেতু ডিন অ্যাক্টিভেশন এবং ডিন ভেরিফিকেশন শুরু হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওনাদের কাছ থেকেও আমরা আরও গুরুত্বপূর্ণ নির্দেশনা পাবো বলে আমি আশা করছি। ওয়েল, এবার আসেন তাহলে বিনিয়োগকারী হিসেবে আমাদের করণীয় কি। আপনি দেখেন, মালিক পক্ষের কাজ একটা, এটা বিনিয়োগকারীরা করতে পারবে না। যেমন আপনি ট্রেড লাইসেন্স আপনার নামে নবায়ন করতে পারবেন? পারবেন না। আর জিএসটির ফাইল আপনার নামে করতে পারবেন? পারবেন না। আদালতে আপিল করতে পারবেন? পারবেন না, বিকজ আপনি মালিক না। তার মানে মালিক পক্ষের কাজ একটা। আচ্ছা, আবার আমরা বিনিয়োগকারী, আমাদের টিম কি মালিক পক্ষ গুছাই দিবে? আমাদের নেটওয়ার্ক কি মালিক পক্ষ তৈরি করে দিবে? না। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখেন, বিনিয়োগকারীদের কাজ, মানে যারা বিনিয়োগকারী তাদের কিন্তু কাজ আলাদা, আবার যারা মালিক পক্ষ তাদের কাজও আলাদা। তো আসেন দেখি মালিক পক্ষ তাদের কাজ কি করছে ঠিক মতো। আমি তো দেখছি করছে। দেখেন, আমাদের আলিস সেন্টারের অফিস খোলা না? খোলা। অফিসে লোকজন আসে না? আসে। আচ্ছা, অফিসিয়াল সার্ভিস কি আমরা পাচ্ছি না? পাচ্ছি। ওকে, ট্রেড লাইসেন্স নবায়নের কাজ মালিক পক্ষ করেছেন না? করেছেন। তারা বোর্ড মিটিং করছেন না? করছেন। তারা এই সামগ্রিক কার্যক্রমগুলোকে গতিশীল করার লক্ষ্যে ডিন অ্যাক্টিভেশন প্রসেস, ডিন ভেরিফিকেশনের জন্য যে কার্যক্রম, তারা তাদের অবস্থান থেকে সকল কাজ কিন্তু করে যাচ্ছেন। মানে মালিক পক্ষের অবস্থান থেকে যা যা কাজ মালিক পক্ষের করার ওনারা কিন্তু করে যাচ্ছেন। তাহলে বিনিয়োগকারী হিসেবে আমরা যারা বিনিয়োগকারী, আমাদের কিন্তু তাহলে আমাদের দায়িত্বটা পালন করতে হবে। মালিক পক্ষের দায়িত্ব মালিক পক্ষ পালন করছে, আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে বিনিয়োগকারী হিসেবে। এটা আমাদের কাজ। কি কাজ? আমাদের প্রথম কাজ টিম গোছানো। এই মুহূর্তে আমাদের প্রথম কাজ হলো যার যার টিম গোছানো, কমিউনিকেশন করা, টিমের সাথে কমিউনিকেশন করা। আমরা কি কেউ করতেছি না তো। আমাদের কাজ হলো এখন অফিসমুখী হওয়া। সুযোগ পেলেই আলিসের দিকে আসা উচিত। যেই ঢাকায় আছেন বা যেই ঢাকার বাইরে আছেন, যখনই ঢাকায় আসেন বা যারা ঢাকায় আছেন তো আছেনই, কাজের ফাঁকে যখনই সুযোগ পাবেন আলিস সেন্টারে আসা, মালিক পক্ষের সাথে কমিউনিকেশন করা, অফিসমুখী হওয়া। আমাদের কাজ কি? টিম মিটিং শুরু করা। সেটা একজন ডিস্ট্রিবিউটর দিয়ে হোক, 2 জন দিয়ে হোক, আর 5 জন দিয়ে হোক, কেউ না থাকলে একা একা মিটিং শুরু করা। আমাদের কাজ কি? আমাদের নেটওয়ার্কে এই তথ্যের আদান প্রদান করা। তাহলে দেখেন, মালিক পক্ষের কাজ একটা, আমাদের কাজ আরেকটা। মালিক পক্ষ কাজ করছে প্রতিষ্ঠানের প্রশাসনিক বিষয়গুলো, ওনারা অফিস খোলা রেখেছে, ওনারা ব্যবসা চালুর প্রক্রিয়ার পদক্ষেপ নিয়েছেন, ওনারা প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন, ট্রেড লাইসেন্স নবায়ন করেছেন, আর জিএসসির আপডেটের জন্য কাজ করছেন, মাল্টি লেভেল মার্কেটিংয়ের ব্যবসাটা কিভাবে শুরু করা যায়, লাইসেন্স প্রাপ্তির ব্যাপারে কিভাবে কি করা যায়, এই সকল সামগ্রিক বিষয়গুলো নিয়ে ওনারা কাজ করছেন। সার্ভার কিভাবে চালু করা যায়, ডিস্ট্রিবিউটরদের ডিন অ্যাক্টিভেশন, ডিন ভেরিফিকেশন কিভাবে করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে ওনারা কিন্তু সিরিয়াসলি কাজ করছেন। তার মানে মালিক পক্ষের কাজ মালিক পক্ষ করছেন। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এখন টিম গোছানো, আমাদের কাজ হলো এখন অফিসমুখী হওয়া, আমাদের কাজ হলো এখন যার যার টিম মিটিং শুরু করা, এবং আমাদের কাজ হলো সকলের সাথে সকলের তথ্যের আদান প্রদান করা। তাহলে মালিক পক্ষের কাজ করছে, আসেন আমরা আমাদের কাজ করি। ওয়েল, তো এবার আসেন পরের যে পয়েন্টে যাব, সেটা হলো আমি এই যে বিনিয়োগকারীদের অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমি 2 জন বিনিয়োগকারীকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এবং তাদের প্রতি আমি বিপ্লবী সালাম জানাই। এই 2 জন ব্যক্তি হচ্ছেন মেহেরপুরের জনাব জোবায়েদ আহমেদ শাম্মী, গোল্ড এক্সিকিউটিভ, এবং আরও একজন ব্যক্তি, উনি হচ্ছেন জনাব শরীফুল ইসলাম পলাশ। ওনার বিজনেস ডেজিগনেশনটা অবশ্য আমার ঠিক জানা নেই। কেন বললাম এই কথাটা? ওনারা কিন্তু এই আমার দেখা
প্রথম নিজেদের টিম নিয়ে মিটিং শুরু করেছেন এবং সম্ভবত গত 11 তারিখ শুক্রবার ওনারা সন্ধ্যায় ওনাদের মেহেরপুরের কোনো একটা জায়গাতে ওনারা ওনাদের টিম নিয়ে মিটিং করেছেন। গুড, ভেরি গুড। I like their activities. I really like their activities. And I like their leadership. এটাকেই বলে লিডারশিপ। দেখেন, মালিক পক্ষ বা কোম্পানির কেউ কিন্তু বলে না এই মিটিং শুরু করেন, ওনারা মিটিং শুরু করে দিছে। লিডারদের কিছু বলতে হয় না, লিডাররা নিজেরা কাজ তৈরি করে এক্সাম্পল সৃষ্টি করে। ওই কেউ একজন এসে বলবে, মানে লিডাররা কখনো ঠেলা গাড়ি হয় না যে ঠেললে চলে, ঠেলা বন্ধ হইলে বন্ধ হয়ে যায়। লিডাররা এটা না, লিডাররা হলো ইঞ্জিনের গাড়ি, তারা অলওয়েজ চলে। তো ওনারা হচ্ছেন, আমি মনে করি ওনারা হচ্ছেন প্রকৃত লিডার। জনাব জোবায়েদ আহমেদ শাম্মী এবং জনাব শরীফুল ইসলাম পলাশ, আপনাদের দুইজনকে আমি বিপ্লবী স্যালুট জানাচ্ছি। আপনারা আপনাদের মিটিং শুরু করেছেন এবং আমি বিশ্বাস করি আপনাদের এই মিটিংয়ের ধারাবাহিকতায় আরও অনেকে এই মিটিং শুরু করবে। আমি মনে করি এখন এরকম জেলায় জেলায় মিটিং শুরু হওয়া উচিত, ইভেন প্রবাসেও মিটিং শুরু হওয়া উচিত এবং এই মিটিংগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা চালানো উচিত, ক্যাম্পেইন চালানো উচিত। তো যারা এখনো বসে আছেন, হোয়াট অ্যাবাউট ইউর ক্যাম্পেইন? আপনি ক্যাম্পেইন করতেছেন? অনেকেই বলতেছেন সার্ভার চালু হইলেই 2000, 5000, 10,000, 20,000, 50,000, 1 লাখ ডিন অ্যাক্টিভেশন করে ফেলবেন। জিনা ভাই, এত সো জানা, এগুলো ক্যাম্পেইনের ব্যাপার আছে, মার্কেটিংয়ের ব্যাপার আছে। যারা কর্পোরেট গভর্নেন্স বইটা পড়ছেন আপনারা জানবেন, এখানে একটা জিনিস লেখা আছে, ক্যাম্পেইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেসিক পিলার অফ মার্কেটিং। মানে ক্যাম্পেইন হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট বেসিক পিলার মার্কেটিংয়ের। তো আপনাদের ক্যাম্পেইন কই ভাই? আপনি তো নিজেই জানেন না যে কি হইতেছে, তো আপনি আরেকজনের ক্যাম্পেইন করবেন কি? হ্যাঁ, কোম্পানির অবস্থান থেকে কোম্পানির কিছু সীমাবদ্ধতার কারণে অনেক কিছু হয়তো বা এখনো কোম্পানি ডেমনস্ট্রেশন করছে না, তো আপনি নিজ উদ্যোগে জেনে নিতে হবে না? আর অচিরেই হয়তো বা কোম্পানির পক্ষ থেকে এরকম আরো ইন ডিটেইল নির্দেশনা আমরা হয়তো বা পাবো। কিন্তু আপনার টিমের সাথে তো আপনি কমিউনিকেশনটা করতে পারেন, আপনার টিমের সাথে তো আপনি যোগাযোগটা করতে পারেন, আপনি তো সুযোগ পেলেই অফিসে তো অন্তত আসতে পারেন নাকি? এইটুকু তো করা যায়। কিন্তু না, আপনারা অনেকে এটাও করতেছেন না। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে দেখেন, আমাদেরকে এখন নতুনভাবে কাজ শুরু করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে এখন ক্যাম্পেইন শুরু করতে হবে। জোবায়েদ আহমেদ শাম্মীর মতো মিটিং শুরু করতে হবে, শরীফুল ইসলাম পলাশের মতো মিটিং শুরু করতে হবে। আমি প্রবাসে যারা আছেন, বিশেষ করে সৌদি আরবে যারা আছেন, সৌদি আরবে অত্যন্ত ডেডিকেটেড একজন পিপল আছেন, জনাব মনির হোসেন, আমি আপনাকে অনুরোধ করব আপনি আপনার টিম নিয়ে মিটিং শুরু করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার প্রচারণা শুরু করেন। সৌদি আরবে আরও আছেন, মোস্তফা মেম্বার নামে একজন আছেন, কাতারে যিনি আছেন যে নাসির উদ্দিন আছেন, তারপরে দুবাইয়ে আছেন, আরও অনেকেই আছেন, অনেকেই প্রবাসে আছেন, তারা আপনারা শুরু করেন। তারপরে বাংলাদেশে যারা আছেন, আমি বলব প্রত্যেকটা জেলায় জেলায় শুরু হওয়া উচিত। ময়মনসিংহে শুরু হওয়া উচিত, চাঁপাইনবাবগঞ্জে শুরু হওয়া উচিত, রাজশাহীতে শুরু হওয়া উচিত, নরসিংদীতে শুরু হওয়া উচিত, নারায়ণগঞ্জ বলেন আর মুন্সিগঞ্জ বলেন, সব জায়গাতে ডেস্টিনির ডিস্ট্রিবিউটররা যার যার টিমকে নিয়ে মিটিং করছে, এই ধরনের একটা হাইপ এই মুহূর্তে ওঠানো উচিত এবং ফেসবুকে এটা ব্যাপকভাবে মার্কেটিং করা উচিত। তবেই আগামী 2 থেকে 3 মাসের ভেতরে আমাদের ওই 1-2 লক্ষ ডিন অ্যাক্টিভেশনের কাজটা কমপ্লিট হবে। মার্কেটিং না করলে হবে না ভাই, ক্যাম্পেইন করতে হবে। আর তাছাড়া এটা করলে আরও একটা প্লাস পয়েন্ট হবে, ওই বাটপারের গোষ্ঠী যেগুলো বাটপারি করে ডেস্টিনি বন্ধের ষড়যন্ত্র করতেছিল, এগুলো আরও গর্তে ঢুকবে। এমনি তো গর্তে ঢুকছে, আরও গর্তে ঢুকবে। আমি অবশ্য এই সিরামনি সাবরিনিয়া এই আলোচনা শেষে আসব, যেটা গত লাইভে অর্ধেক বাম্বু দিয়া নেটের ঝামেলার কারণে বাকিটা ফিনিশিং দিতে পারি নাই। আজকে ওই বুলডোজারের বাকি অংশটা চালাবো, সমস্যা নাই। যাই হোক, এই যে আজকে আমাদের এত প্রক্রিয়া, চমৎকার প্রক্রিয়া, এই যে আমাদের কোম্পানির কার্যক্রম এত সুন্দর একটা ফরম্যাটের দিকে আসছে, এই যে আমরা এত আশার, চাঁদপুর থেকে জনাব কাজী মোজাম্মেল হোসেন লিখেছেন আমরা মিটিং শুরু করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ জনাব কাজী মোজাম্মেল হোসেন, আপনাকেও আমরা স্যালুট জানাই এবং বিপ্লবী সালাম জানাই। আপনি আপনার মিটিংয়ের কার্যক্রমগুলো কন্টিনিউ করার পাশাপাশি ছবিগুলো ফেসবুকে দিয়ে ব্যাপকভাবে মার্কেটিং করেন এবং ব্যাপকভাবে ক্যাম্পেইন চালানো শুরু করেন। তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আগামী ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ পৌঁছে যাব। এবং জানুয়ারিতে 5ই জানুয়ারি আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কথা মনে আছে তো সবার? ওটা কিন্তু ডেসপারেট ওয়েতে ইনশাল্লাহ আমরা উদযাপন করবো আল্লাহ চাইলে। এনিওয়ে,
তো এই যে আজকে কোম্পানির এত ভালো অর্জন, এত ভালো ভালো অবস্থান এবং এত সুন্দর একটা সমন্বয় এসে গেছে, এটার জন্য আমাদের যারা কাজ করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ দেওয়া উচিত। আমি স্পেসিফিকভাবে অল ফাউন্ডার ডাইরেক্টরদেরকে ধন্যবাদ দিব, বিশেষ করে প্রবাসে যারা আছেন ওনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এর আগেও আমি একটা প্রোগ্রামে বলেছি যে জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক অত্যন্ত নিবেদিত হয়ে চতুর্মুখী কার্যক্রমকে সব দিক থেকে কিন্তু এই মুহূর্তে সার্ভিস দিচ্ছেন এবং সচেষ্ট হয়ে কাজ করছেন। সেটা হয়তোবা অনেকেই আপনারা জানেন না, যিনি ধীরে ধীরে হয়তোবা জানবেন। ওনারা অবশ্যই একটু প্রচার বিমুখ, ওই যে আড়ালে থেকে কাজ করতেই পছন্দ করেন। তো আমি জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হকের প্রতি বিশেষ এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি অ্যানাদার ফাউন্ডার ডিরেক্টর জনাব সাইদুর রহমান, জনাব মেজবাউদ্দিন স্বপন সহ বাকিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তলবি সভার মূল কারিগর যে দুজন, জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, এই দুইজন শ্রদ্ধা ভাজন ব্যক্তির প্রতি, কারণ ওনাদের তলবি সভার মূল কাজের ফলেই কিন্তু তারই ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের এই বোর্ড, আজকের এই সুন্দর অবস্থান। এই জন্য আমি জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত আপনাদের দুজনের প্রতিও অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রয়াত সাবেক সিইও ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, ওনার প্রতি, কারণ ওনাকে নিয়ে অনেকেই অনেক ধরনের বিতর্ক যদিও করেন, বাট ডেস্টিনির আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে ওনারও অর্থ এবং শ্রম, সময়, মেধার ভূমিকা আছে। উনি 20 সালের তলবি সভার পরে 21 বা 22-এর দিকে এসে আমাদের সাথে যখন সম্পৃক্ত হন এবং ধীরে ধীরে আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে উনিও কিন্তু যথেষ্ট অবদান রেখেছেন। মাল্টিপারপাসের নির্বাচন হয়ে আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রেও কিন্তু ওনার যথেষ্ট অবদান আছে। তো আল্লাহ ওনার বেহেশত নসিব করুক, এই দোয়া করছি এবং ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং ওনার প্রতি জনাব শামসুল হক ভূঁইয়া সাহেবের প্রতিও শ্রদ্ধা পোষণ করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি বর্তমান বোর্ডের যিনি রানিং চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ওনার প্রতিও অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা যে এই চারপাশে দালাল গোষ্ঠীর এত নোংরামের ভিতর দিয়েও উনি দক্ষ হাতে এবং সাহসিকতার সাথে নতুন বোর্ডের সাথে সমন্বয় করে আজকে এই পর্যন্ত প্রতিষ্ঠানটাকে নিয়ে এসেছেন এবং এখনও সাহসিকতার সাথে কাজগুলো করে যাচ্ছেন। তো জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। বর্তমান বোর্ডের অল ডিরেক্টর যারা আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্পেশালি কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব আশরাফুল আমিনের প্রতি, কারণ ওনার গত 1-2 মাসের অ্যাক্টিভিটিসের ফলে আমাদের প্রতিষ্ঠানের আজকের এই অবস্থান, যেটা তলবি সভা হওয়ার পরে, এটা আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন, তলবি সভা হওয়ার পরে গত 4 বছরে যা হয়েছে গত 2 মাসে কিন্তু তা হয়েছে। খেয়াল করে দেখেন, মানে 20, 21, 22, 23-এ যা হলো জাস্ট গত 2 থেকে 3 মাসে কিন্তু এর চেয়ে বেশি কাজ হয়েছে। তো এই কারিশম্যাটিক কার্যক্রমের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন, বৈষম্য বিরোধী কর্মসংস্থানের প্রয়োজন, ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই চমৎকার স্লোগানের যিনি উদ্যোক্তা এবং এই চমৎকার স্লোগানের যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করে এখন অফিসিয়ালি ডেস্টিনির একজন গুরুত্বপূর্ণ কোঅর্ডিনেটর হিসেবে যিনি আমাদেরকে তার নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব আশরাফুল আমিন, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। এর বাইরে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের যারা দায়িত্বশীল কাজ করছেন আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে এই মাল্টিপারপাসের যখন নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ হলো, তখন সার্ভার কেন্দ্রিক তথ্য এবং ডিস্ট্রিবিউটরদের ডিন ইনফরমেশনের যে ব্যাপার, এগুলো দিয়ে আপনারা অনেক সহযোগিতা করেছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। আলিস সেন্টারে যারা স্টাফ হিসেবে কাজ করছেন, অনেক সময় অনেক কষ্টের ভিতর দিয়ে এখনও পর্যন্ত প্রতিষ্ঠানের সাথে লেগে আছেন, সেই স্টাফদের প্রতিও আমরা বিনিয়োগকারীদের পক্ষ থেকে আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এবার আসি শুরুতে যেটা বলছিলাম আর কি, যে সিরামনিরের উপরে বুলডোজারের বাকি অংশটা একটু চালাই। গত মিটিংয়ে বা গত লাইভ প্রোগ্রামে নেটওয়ার্কের প্রবলেমের কারণে অর্ধেক বুলডোজার চালানোর পরে তো লাইন বন্ধ হয়ে গেছিল, তো বাকি অর্ধেক বুলডোজার একটু আজকে চালাই। তবে তার আগে একটা কথা বলি, আপনারা অনেকেই বলেন যে আমি যেন গালাগালি না করি, আমি যেন খারাপ ভাষা ব্যবহার না করি। আপনারা অনেকেই আমাকে ইনবক্সে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফোনে সরাসরি অনেকেই অনেকভাবে অনেক কিছু বলেন। আপনারা আসলে আমার শুভাকাঙ্ক্ষী, এটা আমি বিশ্বাস করি, এই জন্যই এই কথাগুলো বলেন, আমি জানি। কিন্তু একটা জিনিস দেখেন,
মানে আমরা কি স্বাভাবিক কোনো কাজ করতেছি না বিপ্লব করতেছি? আমরা বিপ্লব করতেছি রে ভাই। আপনি দেখেন, হাসিনারে কোনো সাধারণ নির্বাচন দিয়া কি হাসিনারে নামানো যাইতো? স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় নিয়মকানুন মেনে স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে কি হাসিনারে সরানো যেত? কোনো স্বাভাবিক নির্বাচন দিয়া কি হাসিনা শর্ত না। তাইলে তারে কি করতে হয়েছে? বিপ্লব করে লাথি দিয়া খেদাইতে হয়েছে, উষ্টা দিয়া খেদাইতে হয়েছে। তো আমরা তো ডেস্টিনিতে একটা কি করতেছি? বিপ্লব করতেছি। বিপ্লব কি সেটা? মানে হাসিনার গত 15 বছরের ফ্যাসিবাদ, এটা ভাঙতে একটা বিপ্লব করা লাগছে না? তো গত এক যুগে এই রফিকুল আমিন গং এবং এর এই দালাল গোষ্ঠীর যে ফেসিবাদ, যেটা আষ্টে পৃষ্ঠে অক্টোপাসের মতো জড়াইয়া ধরছিল আমাদের এই প্রতিষ্ঠানটাকে, তো এইটারে এই এই ধ্বংস করতে আমাদেরকে বিপ্লব করা লাগতেছে না ভাই? তো হাসিনার 15 বছরের ফেসিবাদ হটাইতে একটা বিপ্লব করা লাগছে। এই রফিকুল আমিন গং এবং তার এই দালাল গোষ্ঠীর এই ফেসিবাদ এবং এই নোংরা অটোক্রেসি সরাইতেও তো আমাদের একটা বিপ্লব করা লাগতেছে। তো বিপ্লব মানে হলো একটা আইডিওলজি, আর আইডিওলজি চেঞ্জ করতে গেলে ডেসপারেটনেস লাগে। মানে আইডিওলজি কি? আপনি যখন একটা আইডিওলজিকে চেঞ্জ করতে চাইবেন, তখন ওই আইডিওলজিটাকে আগে ধ্বংস করতে হবে, করে নতুন আইডিওলজি সেট করতে হবে। তো আমাদের পূর্বের যে পূর্বের আইডিওলজিগুলো কি? রফিকুল আমিন সারা ডেস্টিনি চলবে না। পূর্বের আইডিওলজি কি? সরকার সব বন্ধ করে রাখছে। পূর্বের আইডিওলজি কি? যে রফিকুল আমিন একমাত্র ডেস্টিনির মালিক। পূর্বের আইডিওলজি কি? রফিকুল আমিন মানে ডেস্টিনি। তো এই যে ভুয়া, ফালতু এবং অযৌক্তিক যেই আইডিওলজি, এই আইডিওলজি চেঞ্জ করতে গেলে আগে পূর্বের যে আইডিওলজি যেগুলো আছে এগুলোকে ধ্বংস করতে হবে, তারপরে নতুন আইডিওলজি তৈরি করতে হবে। আমাদের নতুন আইডিওলজি কি? যে ডেস্টিনির মালিক এককভাবে রফিকুল আমিন না, ডেস্টিনির মালিক 49 জন। ডেস্টিনির একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রফিকুল আমিনের নাই। ডেস্টিনির সিদ্ধান্ত নিতে হবে সম্মিলিতভাবে। এই যে ডেস্টিনির কার্যক্রমগুলোর ক্ষেত্রে আগে প্রাতিষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 2-3 জন বা এককভাবে 1-2 জন সিদ্ধান্ত নিয়ে নিত, এখন আর এটা করা যাবে না। এখন সম্মিলিতভাবে সবাই মিলে সকলের মতামত নিয়ে করতে হবে। এই যে আমরা পূর্বের আইডিওলজি চেঞ্জ করে আমরা নতুন একটা আইডিওলজি যে সেট করতে চাচ্ছি, তো একটা আইডিওলজি ভাঙ্গে আপনাকে আরেকটা আইডিওলজি দাঁড় করাইতে হবে। তো ভাঙ্গাভাঙ্গির কাম তো ভাই বিপ্লব। ওই সারিন্দা বাজাইয়া প্যাঁ 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 সারিন্দা বাজাইয়া আর যে রবীন্দ্রসঙ্গীত গায়া, কোমল গলায় রবীন্দ্রসঙ্গীত গায়া তো ভাই বিপ্লব হয় না। বিপ্লব করতে গেলে ঘাটতারামি লাগে, বিপ্লব করতে গেলে ঘাউরামি লাগে, বিপ্লব করতে গেলে ঝুঁকি নিতে হয়, বিপ্লব করতে গেলে ডেসপারেটনেস লাগে, বিপ্লব করতে গেলে একটু মাঝে মধ্যে বুলডোজারও চালাইতে হয়। তো এই জন্যই আমরা বুলডোজার চালাই, আপনারা কেউ মাইন্ড করেন না। আর একান্তই যদি কারো এই ব্যাপারগুলো একটু খারাপ লাগে তো একটু শুনেন না, ওই কথাগুলো স্কিপ করে যান, টানাইয়া যান গা। তো আপনারা যে পরামর্শ দেন, ঠিক আছে, আপনাদের পরামর্শের প্রতি অশেষ কৃতজ্ঞতা। তবে সেই সাথে এটাও একটু মাথায় রেখেন, আমরা এখানে বিপ্লব করতেছি, একটা যুদ্ধ করতেছি। এখানে সারিন্দা বাজাইলে হবে না, এখানে রবীন্দ্রসঙ্গীত গাইলে হবে না। অতীতে এরকমটাই হয়েছে, অতীতে খালি রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়েছে আর সারিন্দা বাজানো হয়েছে, লজ্জায় শরমে কেউ কিছু কয় নাই। কিন্তু এইটা না কওয়ার কারণেই এই রফিকুল আমিনের মতো দানব তৈরি হয়েছে। তো ভবিষ্যতে তো আমরা এখানে আর কোনো দানব তৈরি হইতে দিব না। তো আগামীতে যে এখানে রফিকুল আমিনের মতো দানব তৈরি হবে না, আর কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে আমাদের অলওয়েজ কি থাকতে হবে? অলওয়েজ আমাদের ভোকাল থাকতে হবে, অলওয়েজ আমাদেরকে মানে কণ্ঠ ছাড়ো জোরে, এই স্টাইলে থাকতে হবে। তো এখানে আপনারা যদি বলেন যে বুলডোজার কেন চালাই, তাহলে তো আর বলার কিছু নাই। যাই হোক, তো বিপ্লব সফল করার প্রধানতম শর্ত হইতেছে কে শত্রু আর কে বন্ধু এটা চিনতে পারা। দুঃখের বিষয় আপনার এটা অনেকেই চিনতে পারেন না। কেডা শত্রু আর কেডা মিত্র এটা বুঝেন না। শত্রুর কোলে বয়া থাকেন আর মিত্ররে গাইলান। শোনেন, যে কোনো বিপ্লব বা যে কোনো উদ্যোগ সফল করার প্রধানতম শর্তই হইল শত্রু আর মিত্ররে আলাদাভাবে চিনা। মানে ধরেন এক পাতিলের মধ্যে পুঁটি মাছও আছে, শিং মাছও আছে। তো এখন আপনি কিন্তু পুঁটি মাছ আর শিং মাছটা আলাদা করে ফেলতে হবে। পুঁটি মাছ আর শিং মাছ যখন আপনি আলাদা করে ফেলবেন, তো পুঁটি মাছের পাতিলে হাত দিতে গেলে চোখ বন্ধ করে হাত দিয়ে দিবেন, সমস্যা নাই, কারণ এটা পুঁটি মাছ।
আর শিং মাছের পাতিলে হাত দিতে গেলে একটু সাবধানে হাত দিবেন, এটা শিং মাছ কাটাকুটা আছে। তো আপনাকে তো শত্রু মিত্র আলাদা করতে হবে ভাই, আপনারা তো শত্রু মিত্র আলাদা করতে পারেন না, চিনেনও না। শত্রুর কান্দে উঠে বসে থাকেন, শত্রুরে জি হুজুর করেন, আর যে মিত্র যে আপনার পক্ষের লোক হেরে গাইলাম। তো আমরা একটু চেষ্টা করি আর কি আপনাদের শত্রু মিত্র চিনাই দিতে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আশরাফুল আমিন যখন নতুনভাবে কামব্যাক করলেন এইখানে, এবং কামব্যাক করার পর 3টা ব্যক্তির বিচি কিন্তু কান্দে উঠে গেছে। এই ব্যক্তিগুলোই হলো কিন্তু আপনাদের শত্রু, এটা বুঝতে হইব আপনাদের ভাই, বুঝেন না তো? মানে আশরাফুল আমিন যখন কামব্যাক করলেন, আশরাফুল আমিনকে যখন এখানে দায়িত্বে বসানো হইল, বা ডিস্ট্রিবিউটর লেভেলের পক্ষ থেকে যখন বিভিন্নভাবে আবেদন আবদারের পরিপ্রেক্ষিতে উনি যখন মানে কামব্যাক করলেন, তার কামব্যাকের সাথে সাথে কই আমাদের তো কোনো সমস্যা হয় নাই, কিন্তু 3টা ব্যক্তির বিচি ভয়ে কান্দে উঠে গেছে। কোন 3টা ব্যক্তি? 1 সিরামনির, এই বাটপাড়ের বাচ্চা। 2 ইঞ্জিন শহীদ, আমগো ইঞ্জিন শহীদ আর কি। আর 3 ছাগলের হাসান। এই 3টা ব্যক্তির বিচি কান্দে উঠছে। কেন কান্দে উঠছে আসেন একটু আলোচনা করি। কারণ এই 3টা ব্যক্তির কুকীর্তি সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে? আশরাফুল আমিন। তো এই জন্য এতদিন তো তারা সাইড দেয় না, কাউরই সাইড দেয় নাই। এরা কিন্তু সিনিয়র লেভেলের কাউকেই সাইড দেয় না, কারণ সাইড দিলে তো তাদের কুকীর্তি সব ফাঁস হয়ে যাবে। তো এই কুকীর্তিগুলো কি, আসেন এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করি। শুরু করি সিরা মনির রেদিয়া। মনির সাহেব, বুলডোজার তো চালাইছিলাম, তো আজকে আবার বুলডোজার আর একটু চালাই, বাকি অংশটুকু চালাই, মানে ধারাবাহিক এপিসোডের বাকি অর্ধেক বাম্বু। দেখেন, এই সিরামনির 2013 সালে যখন আশরাফুল আমিন পদত্যাগ করেন, আশরাফুল আমিনের পদত্যাগের পর 2014 সালে ডেস্টিনির নতুন বোর্ড হয়। ওই রফিকুল আমিন করে আর কি, সালাদুল্লাহ বোর্ড আর কি। রফিকুল আমিন, তার ওয়াইফ, এবং ওই যে আরো হাবিজাবি কয়েকজনের নিয়ে, এবং সাথে আবার ভালো ভালো কিছু লোক ছিলেন, সবাই নিয়ে মানে একটা সালাদুল্লাহ বোর্ড করে। ওটাতে অবশ্য আশরাফুল আমিন আর রাখা নেই, কারণ রাখলে তো চিকনে কোনো কাম কাজ করা যাইব না। তো ওই সালাদুল্লাহ বোর্ডের ডাইরেক্টর অপারেশন ছিল কেটা? এই সিরামনির। এই 2020 সালের তলবি সভার আগ পর্যন্ত, মানে 2014 সালের ওই বোর্ড হওয়ার পর থেকে 2020, এই 6 বছরে ওই বোর্ডের পরিচালক অপারেশন কে ছিল? সিরামনির। এখন প্রশ্ন হইল 2014 থেকে 2020 এই 6 বছরে ওই তৎকালীন বোর্ড কি করছে? ডেস্টিনির জন্য কি করছে? ট্রেড লাইসেন্সটা পর্যন্ত নবায়ন করে নাই। MLM এর আবেদন তো পরের কথা, আর জেএসসির ফাইল আবেদন তো পরের কথা। বরং এই সময় টাকা টোকা কালেকশন করে উল্টা ধীরে ধীরে ডেস্টিনি বন্ধ করে ডিটুকে অ্যাসোসিয়েটস চিন্তা ভাবনা করছে। খেয়াল করে দেখেন, 2014 থেকে 2020 ডেস্টিনির একটা রানিং বোর্ড আছে, ডেস্টিনি 2000 লিমিটেডের একটা রানিং বোর্ড আছে। তলবি সভার আগ পর্যন্ত ওই সময়ের কথা বলতেছি আর কি, রানিং বোর্ড আছে, অথচ এটা ডেস্টিনির চিন্তা ভাবনা না কইরা ডিটুকে অ্যাসোসিয়েটস চালু করতে গেছে। কারণটা কি? এই যে বুঝতেই তো পারতেছেন, হিসাব মিলে, হিসাব কিন্তু ফকা ভাইজান, হিসাব ফকা, যদি বুঝতে পারেন আর কি। আর যদি বেকুব হন, মাথায় গিলু না থাকে, ওই মাথা ভর্তি যদি গোবর থাকে ওই সিরামনিরের মতো আর এর মতো, তাহলে তো আর বুঝবেন না। 2014 থেকে 2020 যেই বোর্ড ছিল, যেই বোর্ডের পরিচালক অপারেশন সিরামনির ছিল, ওই সময়টায় ডেস্টিনির কোনো কাজ কেন হয় নাই? দাপ্তরিক কোনো কাজ কেন হয় নাই? বরং টাকা টোকা যা কালেকশন হয়েছে ডেস্টিনি 2000 লিমিটেডের নাম দিয়ে শেয়ার কালেকশন করা হয়েছে। পরবর্তীতে 17 সালে সব শেয়ার ট্রান্সফার করে ডিটুকে অ্যাসোসিয়েট চালু করে দেওয়ার চিন্তা ভাবনা। আসলে রফিকুল আমিনের এই খাসলত তো আর নতুন না। হ্যাঁ, জিজিএনে কিছুদিন কাম কইরা জিজিএনের টিম লিয়ে আয়া পড়লো নিউ ওয়েতে, তারপরে নিউ ওয়েতে কিছুদিন কাম কইরা নিউ ওয়ের টিমটা নিয়ে আয়া পড়লো ডেস্টিনি 2000 লিমিটেডে, করলো নতুন কোম্পানি। তো এরপরে 17 সালের দিকে উনি আবার চিন্তা করছিল যে ডেস্টিনির টিমটারে নিয়ে আলাদা করে উনি ডিটুকে অ্যাসোসিয়েটস করে ফেলবে, কিন্তু এটা তো আর উনি করতে পারল না। বান্দা এখানে ধরা খেয়ে গেছে, কট খেয়ে গেছে। কিন্তু যাই হোক, 20 সাল পর্যন্ত এই যে তলবি সভার আগ পর্যন্ত সিরামনির যে ডাইরেক্টর অপারেশন ছিল, সে ডেস্টিনি 2000 লিমিটেডের কোনো কাজ করছে? করে নাই। বরং ওই যে সেই তো কইল না যে সে আমেরিকা চলে গেছিল, আবার এখন ভাব মারা সে ডেস্টিনির বিশাল উপকার করতে আইছে। আচ্ছা, তারপরে দেখেন তো 14 সালে সে যখন পরিচালক অপারেশন হইল, তারপরে সে ডেস্টিনির লাইসেন্সের জন্য কোনো আবেদনও করতে চায় নাই। পরবর্তীতে ওইখানকার বোর্ডের কিছু পরিচালকের চাপের মুখে এই বাটপার তখন কিন্তু হাইকোর্টের আবেদনের জন্য, হাইকোর্টে ডেস্টিনির লাইসেন্সের আপিলের জন্য আবেদন করে।
লাইসেন্সের জন্য না, কিন্তু লাইসেন্সের জন্য আবেদন পরে, আগে আপিলের আবেদন করতে হবে। রাষ্ট্র যদি আপিলের অনুমতি দেয় দেন আপনি আপিল করবেন লাইসেন্সের জন্য। এবং ওই আপিলটা সে যখন করতে বাধ্য হয়, ওই আপিল নাম্বারটা ছিল 9779/2014, মানে 2014 সালে এই আপিলটা করা হয়েছিল, 9779/2014 এই আবেদন। এবং এরপর এই আবেদনের পর আপনারা জেনে অবাক হবেন, এই যে 14 সালে আবেদন, সে এই আবেদন সবার চাপে বাধ্য হয়ে যে আপিলটা করলো, এরপরে 20 সাল পর্যন্ত এই 6 বছরে একটা সিঙ্গেল ডের জন্য সে শুনানির কোনো উদ্যোগ নেয় নাই। তো ধরেন আপনি আপিল করলেন, মানে হাইকোর্ট কি কোলে এসে আপনারা বসবে? হাইকোর্ট কি আপনার কোলে, আপনাদেরকে ডেকে ডেকে কোলে নিবে? হাইকোর্ট কি আপনার কোলে নেওয়া বলবে আসো তোমার শুনানি করি? নাকি আপনার হাইকোর্টে যাইতে হবে, যাইয়া উকিল ধরতে হবে, শুনানি করতে হবে? এটা না করলে কি হাইকোর্ট আপনারা হাইদা হাইদা এসে আপনারা কাম করে দিবে না? তো 14 থেকে 20 এই সিরামনির এই আপিলের পরবর্তীতে ডেস্টিনি লাইসেন্সের জন্য নট এ সিঙ্গেল ডে সে কোনো অ্যাক্টিভিটিস চালাইছে। কেন চালায় নাই? কারণ চালাইলে তো সিস্টেম মধ্যে ডেস্টিনি লাইসেন্স পাওয়া যাবে, কারণ আরও অনেক কোম্পানি লাইসেন্স বা স্টে অর্ডার নিয়ে ব্যবসা করতেছে। তো ডেস্টিনি আবেদন করলে তো লাইসেন্স পাওয়ার কথা বা স্টে অর্ডার নিয়ে ব্যবসা শুরু করার কথা। তো ব্যবসা শুরু হয়ে গেল, তো তাদের সব জারি জুরি গোমর তো ফাঁস হয়ে যাবে। বুঝতে পারছেন কত বড় বাটপারের বাচ্চা? মানে তার যেই প্রভু, সে তো গোলাম, এত হয়েছে গোলামের বাচ্চা। তো তার যে প্রভু রফিকুল আমিনের স্বার্থ উদ্ধারের জন্য বা রফিকুল আমিনের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সে গুটি হিসেবে ব্যবহৃত হয়েছে। মানে রফিকুল আমিন তারা বলছে যে এটা নিয়ে কোনো সামনে আগানোর দরকার নাই, কারণ রাষ্ট্রীয়ভাবে যাদের নামে কোনো মামলা নাই, এরা যদি বোর্ড গঠন করে লাইসেন্সের জন্য আবেদন করে, রাষ্ট্র লাইসেন্স দিয়ে দিবে। তার প্রমাণ হলো যে তলবি সবার পরে যে আমরা ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারলাম সেটা। কিন্তু এটা তো 20 সাল পর্যন্ত ওই যে রফিকুল আমিনের কান পড়ায়, রফিকুল আমিনের ওই অসৎ উদ্দেশ্য চরিতার্থের গুটি হিসেবে ব্যবহৃত হয়ে সেই কাজটা করে নাই, মানে ডেস্টিনিও চালু করে নাই এবং আবেদনও করে নাই লাইসেন্সের জন্য। এই তলবি সবার আগ পর্যন্ত এই সিরাবাট পারে। মানে 2012 সালে ডেস্টিনির 45 লাখ মানুষের পেটে লাথি দিছে হাসিনা, আর 2012 সালের পরে ডেস্টিনির এই 45 লাখ মানুষের পেটে লাথি দিছে এই রফিকুল আমিন, এই সিরাজুম মনির, আর এই সিরাজুম মনির গং ইঞ্জিন শহীদ মধ্যে এই বাটপার এই বাঞ্চুতগুলা। যেখানে আমাদের ডিস্ট্রিবিউটর যারা, আমার নিজের চোখে দেখা, আমাদের অনেক ডিস্ট্রিবিউটর তার নিজের বাচ্চার দুধের টাকাটা, সেই টাকা দিয়ে সে বাচ্চার দুধ না কিনা কোশেয়ারের টাকা দিছে, হাসপাতালে যায়, বারডেমে যায়, পিজিতে যায়। আমাদের ডিস্ট্রিবিউটররা এই কাজগুলো করছে। আর আমাদের এই ডিস্ট্রিবিউটরদের এই আবেগের প্রতিদান কি দিছে দেখেন এই বান্দির পুতেরা। আবার দেখেন ডেস্টিনিও চালু করে না, আবার ডেস্টিনি চালু না হওয়াতে কেউ যদি অন্য কোম্পানি করতে গেছে, ওই যে কেউ অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড করছে কইছে রাজাকার, কেউ আমার বাজার করছে কইছে রাজাকার, কেউ এনএক্স ওয়ার্ল্ড ওয়াইড করতে গেছে রাজাকার। মানে ডেস্টিনিতে চালু করে ডেস্টিনিতেও কাজ করতে দিব না, আবার অন্য কেউ অন্য কোম্পানি চালু করলে এটাও করতে দিব না। মানে কথা হইলো যে আমি জামিনে বের হওয়ার আগ পর্যন্ত সব কিছু তোরা বন্ধ করে বসে থাক। দ্যাট ইজ রফিকুল আমিন। 45 লক্ষ মানুষের পেটে সরকার প্রথমে লাথি দিছে 12 সালে, আর এরপরে লাথি দিছে রফিকুল আমিন আর তার এই দালাল গোষ্ঠী, দালালের বাচ্চাগুলা। মুনাফিকের বাচ্চা এগুলা। মেজাজ খারাপ হয়। যাই হোক, আরো আছে। এরপরে দেখেন কেন ডেস্টিনির কার্যক্রমগুলোকে স্বাভাবিক হোক এটা চায় না। টঙ্গীর গোডাউনে আমাদের অনেক প্রোডাক্ট ছিল না, টঙ্গীর গোডাউনে এই সিরামনির এই পরিচালক অপারেশন থাকা অবস্থায় 2020 সাল পর্যন্ত এই টঙ্গীর গোডাউনের প্রোডাক্ট এবং আরো অন্যান্য বিভিন্ন প্রোডাক্ট, আমাদের অনেকগুলো স্থাবর সম্পত্তির বিভিন্ন আয় যে আসে, এগুলো কই যায়? আমাদের কিছু, যদি ভুল করে না থাকি, আমাদের কিছু স্থাবর সম্পত্তি আছে যেগুলো থেকে কিন্তু টাকা টুকা কিন্তু এই ক্রাইসিসেও কিন্তু আসছে বা এখনো হয়তো আসতেছে, এগুলো কই যায়? এবং এরপরে তলবি সভা হওয়ার পরেও কত বিরোধিতা করলো সিরামনির, দেখছেন তো কতগুলো নোটিশ দিল, বললো এই বোর্ড ভুয়া, এই বোর্ড অবৈধ। তারপরে রাষ্ট্রের মানে এই বোর্ডের বিরুদ্ধে যে আপিল করলো
তারপরে সুমোট রুল জারি করলো, এই বোর্ডকে অবৈধ ঘোষণা করে ডেস্টিনি বন্ধ করার অবসায়নের আবেদন করলো, কত নোংরামি করে শেষমেশ এখন চিপা দিয়ে আইসা ঢুইকা টকশো চোদায়। তোরে আমগো কিছু কওয়া লাগবো না, পাবলিকে যখন আসল ঘটনা জানবো, মানে পাবলিক যখন জানবো যে আসলে গত এক যুগ জাস্ট এই পাবলিকের আবেগের ন্যূনতম গুরুত্ব বা পাবলিকের এই আবেগের ন্যূনতম মূল্য না দিয়া তাদেরকে দাবার গুটির মতো ব্যবহার করা হয়েছে এবং পরিকল্পিতভাবে এই 45 লক্ষ মানুষের কর্মসংস্থানে বন্ধ রেখে তাদের পেটে লাথি মারা হয়েছে এবং লাথি মারছস তোরা, তখন আমগো কিছু কওয়া লাগবো না, এই পাবলিকে তগরে জুতাইব। আর তগ কুকীর্তি সম্পর্কে যা যা আমরা জানি ওর 1% এখনো কই নাই। 5% কইলে তো লুঙ্গি ফেলা যাবে তগ। খালি প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে অনেক সময় অনেকগুলো বিষয়ে নিউট্রাল থাকি আমরা। ওয়েল, এই হলো আমগো সিরা মনিরের কীর্তি কারখানা। এবার বুঝছেন তো? তো আশরাফুল আমিন আসলে তার তো সমস্যা হবে। এই যে আসছে অলরেডি তো সমস্যা শুরু হয়েছে, তার সব কুকীর্তি ফাঁস হয়ে যেতেছে, তার সব কিছু বের হয়ে যেতেছে, সামনে তো আরও বাম্বু আসতেছে। এই কারণে আশরাফুল আমিন কেন আসলেন, ওই আসার সাথে সাথেই এই সিরা মনিরের এই বাটপারের বিচি ভয়ে কান দুইটা গেছে। এবার আসেন আমাদের ইঞ্জিন শহীদের এখানে যাই। এই ইঞ্জিন শহীদ এই বাটপারের প্রথম দান্দাবাজি শুরু হয় মূলত 2013 সালের দিকে, যখন ডেস্টিনির মামলা পরিচালনার ফান্ড কালেকশন প্রথমবারের মতো শুরু হয়। তখন অনেক সিনিয়র পিএইচডি, সিনিয়র ডায়মন্ড পরিচালক, শেয়ার হোল্ডার অনেকেই কিন্তু অনেক টাকা পয়সা দেন। মানে 11 অক্টোবর 2012-তে রফিকুল আমিন আত্মসমর্পণ করার পর 2 জানুয়ারি 2013 এই সময়টায়, 11 অক্টোবর 2012 থেকে 2 জানুয়ারি 2013 এই সময়টায় মোট সিনিয়রদের কাছ থেকে কালেকশন হয় 41,42,981 টাকা, জামিন, মামলা বা বিভিন্ন পারপাসে। ওই তখন থেকে কিন্তু এই বাটপারে ধান্দাবাজি শুরু হয়। আপনারা এই যে কাগজপত্র যারা অফিসিয়াল, হাই অফিসিয়াল যারা আছে এদের সাথে যোগাযোগ করলে দেখতে পাবেন। যেমন বিল করছে হুজুর 1 লাখ, মানববন্ধন 20,000, মানে মানববন্ধনে যে হুজুর রে আনছে হুজুর 1 লাখ। এই বাটপার শহীদ, হুজুর রে 1 লাখ কি এর 1 লাখ দিছস? হ্যাঁ, 13 সালে হুজুর রে দিয়ে যে মানববন্ধন করাইছস, হুজুর রে কি 1 লাখের হিসাব দেস? তারপর আবার দিচ্ছে ড্রাইভার 20,000। এই ড্রাইভারের গাড়ি কিন্তু হ্যারি ড্রাইভার, হ্যারি গাড়ি। খেয়াল করে দেখেন, যা দৌড়াদৌড়ি করছে তখন হেয়ার গাড়ি, হেয়ার ড্রাইভার, বিল ধরছে 20,000, ব্যানার ধরছে 20,000, 10,000। মানে ওই এই টাকাটা তো দেওয়া হয়েছিল জামিনের জন্য, এই টাকাটা দেওয়া হয়েছিল জুডিশিয়ারি ফরমেশনের ব্যবহার করার জন্য, এই টাকাটা তোলা হয়েছিল জামিন পারপাসে আইনি অবকাঠামোর সাথে সম্পৃক্ত ব্যক্তিদের পিছনে খরচ করার জন্য। এটা মানববন্ধনের পিছনে খরচ করার জন্য কি টাকা কালেকশন হয়েছিল রে? তাইলে এটা কেন হয়েছে? এগুলো সব তো এই যে আশরাফুল আমিনের কাছে তো তার সব নারী নক্ষত্র জানা। এই কারণে আশরাফুল আমিন আসাতে হের বিসি গেছে কান্দে ওইটা শহীদের, ইঞ্জিন শহীদের। আরও আছে হের বাটপারি। পরবর্তীতে কি হয়, ওই এরপরে গো ডায়মন্ড সে ফর্ম করলো। ওই গড ডায়মন্ড গঠনের পরে অবৈধভাবে তখন এই যে ডেস্টিনির কোশেয়ার কালেকশন শুরু করলো। ডেস্টিনির কোনো বোর্ড রেজুলেশন হয়েছে? ডেস্টিনি 2000 লিমিটেডের যে কোশেয়ার এটা কালেকশনের ক্ষেত্রে কোনো বোর্ড রেজুলেশন হয় নাই। তাহলে এই ডেস্টিনির এই যে কোশেয়ারের টাকা কালেকশন হয়েছে এতদিন, এই টাকার দায় বর্তমান বোর্ড বা মালিক পক্ষরা তো নিবে না, অফিসিয়াল হিসেবে তো তারা এটা নিতে বাধ্য না, কারণ কোনো রেজুলেশন হয় নাই। তো ওই গো ডায়মন্ডের মাধ্যমে ওই কোশেয়ারের টাকা কালেকশন আর ভাগাভাগি চললো। এরপরে ডেস্টিনি ধ্বংসের উদ্দেশ্যে তখন এরা গঠিত করলো ডিটুকে অ্যাসোসিয়েটস। এই ডিটুকে অ্যাসোসিয়েটসের মাধ্যমে কোশেয়ারের ভালোই কমিশন বাণিজ্য এই ইঞ্জিন শহীদ করলো, চাকরিও নিল। সে ওই যে বড় জিএমটিএম না কি পদে ডিটুকে অ্যাসোসিয়েটসের দায়িত্ব নিল, নিয়ে বেতন টেতন মাসাল্লাহ ভালোই খাইলো, এখন তো এমডি। আচ্ছা, তারপর 2020 সাল পর্যন্ত সিরা মনিরের সাথে যোগ সাজসে টঙ্গীর গোডাউনের প্রোডাক্টগুলো এগুলো লাপাত্তা করছে কেডা? আপনারা অনেক কিছুই তো জানেন না। এই যে মামলা যে হয়েছিল এই বাটপারের নামে এবং পুলিশও যে অ্যারেস্ট ম্যারেস্ট করছিল জানেন, এবং এরা ওই টঙ্গীর গোডাউনের ফুড মেসেজার যে বিক্রি করছিল, অনেকগুলো ফুড মেসেজার পুলিশে এসে বিএমএ অডিটোরিয়াম, সেগুনবাগিচার অপোজিটে, প্রেস ক্লাবের অপোজিটে এই বিএমএ অডিটোরিয়াম থেকে অনেকগুলো ফুড মেসেজার এই পুলিশ উদ্ধার করছিল এবং তাদের ধরার পরে বিভিন্ন জায়গা থেকে আরো অনেক এই ফুড মেসেজার এগুলো উদ্ধার করছিল। এই বাটপারের গোষ্ঠী এই প্রোডাক্টগুলো চুরি মানে বিক্রি করে টাকা ক্যাশ করছিল। পরবর্তীতে ওই পিঠ বাঁচানোর জন্যই কিন্তু ওই
এই যে টঙ্গীর গোডাউনে আগুন নাটক, বুঝতে পারছেন? টঙ্গীর গোডাউনে আগুন লাগলো না পরে, ওই যে মানে আগুন লাগাই দিয়ে পুরাই দিলে এখন তো ওই সব কিছু পুরানের ভিতরে যায় হয়ে যাবো, যে আসলে প্রোডাক্ট যা ছিল সব পুড়ে গেছে। পিঠ বাঁচানোর জন্যই কিন্তু এই আগুন লাগানোর নাটক হয়েছে, অনেক কিচ্ছা কাহিনী হয়েছে। তো এই সবের তলের খবর তো আসলে মালিক পক্ষে যারা এরা জানে, পাবলিক তো জানে না। তো এই আশরাফুল আমিন কামব্যাক করাতে বিসি এই জন্যই ইঞ্জিন শহীদেরও কান্দে উঠে গেছে। আরও আছে খারান, এর বাইরেও বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম এরা চালাইছে। সাহারা সেন্টারের ফার্নিচারগুলো বিক্রির অনেক কাজের সাথে কিন্তু এরা জড়িত ছিল। সাহারা সেন্টারে আমাদের যে ফ্লোরগুলো, এগুলো ওই যে বিক্রি করে টাকা ক্যাশ পাতি করার ক্ষেত্রে কিন্তু এদের যোগসাজশ ছিল। তারপর বিভিন্ন স্থাবর সম্পত্তির বিভিন্ন আয়কৃত টাকা, এটা তো আমি কইলামই। আরও আছে। মজার ব্যাপার হইলো কি জানেন, এই ইঞ্জিন শহীদ আশরাফুল আমিনের নামে একটা মামলা করছিল, জানেন কি মামলা? শুনবেন? শুনলে আপনাকে হাসি আইব। মামলা করছিল যে আশরাফুল আমিন নাকি ডিএসটিসির সম্পদ লুটপাট করতেছে। তো যে ডিএসটিসির মালিক, হ্যাঁ বলে ডিএসটিসির সম্পদ লুটপাট করতেছে। তো মামলা হওয়ার পরে থানায় যাওয়ার পরে পুলিশে জিগায় যে আপনি কেডা? আশরাফুল আমিন উনি কয় আমি তো ডিএসটিসির মালিক। তো শহীদরে কয় আপনি কেডা? কয় আমি এখানে ট্রেনার। তো তখন আশরাফুল আমিন উনি বললেন যে যেই প্রতিষ্ঠানের মালিক আমি, সেই প্রতিষ্ঠানের সম্পদ আমি লুটপাট করি কেমনে? আর যেই প্রতিষ্ঠানের কর্মকর্তা বা স্টাফ যিনি, সে মালিকের পক্ষে যিনি স্টাফ, যিনি স্টাফ ইঞ্জিন শহীদ, হে হলো ডিএসটিসি ট্রেনার, যে স্টাফ, সে মালিকের নামে কেমনে অভিযোগ করে যে মালিক সম্পদ লুটপাট করছে? তো এই খবর শোনার পরে পুলিশও বুঝতে পারছে আসলে এটা ভুয়া। পরবর্তীতে কিন্তু এই মামলা টামলাই কিন্তু সব ইয়া হয়ে গেল, এবং পুলিশ আশরাফুল আমিন ওনাকে বললো যে আচ্ছা আসলে এটা আপনাদের ইন্টারনাল ব্যাপার, আসলে আমরা বুঝতে পারিনি, সরি টরি বললো আর কি। তো এই যে ইঞ্জিন শহীদ আশরাফুল আমিনের নামে যে মামলা করছিল, এটা 13-14 সালে দিয়ে যে করছিল ওই যে পিসাবের, আমার ধারণা, আমি এই ব্যাপারে আমি নিশ্চিত নই, আমার ধারণা এটা রফিকুল আমিনের পরামর্শ করছে। কারণ এই যে আশরাফুল আমিনকে সরাইতে হবে, কারণ তারা না সরাইলে তো আকাম কুকাম করা যাইতেছে না। তো এই কাজটা করছিল শহীদ, আশরাফুল আমিনের মামলা করছিল। তো এই সব কিছু মিলাইয়া আশরাফুল আমিনের দেখলেই হের বিসি কান্দে উঠা যায়। আর মাঝখান থেকে এই গত এক যুগে আমাদের মতো কিছু জাউরা আমরা তৈরি হয়েছি, আমরা তো বাম্বু দিতেই আছি, এর লিগে হ্যাঁ খুব টেনশনে আছে। শৈশাব খুব অচিরেই আপনার লগে আমাকে মোলাকাত হবে, টেনশন নিয়েন না। হ্যাঁ, মোলাকাত হবে, আমরা একসাথে লেভেল সাইকেল করুম, ঠিক আছে? আচ্ছা, এই গেল দ্বিতীয় বাটপার ইঞ্জিন শহীদ। এবার আসি তৃতীয় বাটপার। এই তৃতীয় বাটপারে দিয়ে আলোচনা শেষ করে দিব। ছাগলের স হাসান। এই ছাগলের স হাসান, এই বাটপারের ধান্দাবাজি শুরু হয় মূলত ডিডাপ গঠনের পরে। এর আগে ক্রাইসিস শুরু হওয়ার পরে প্রথমে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার ঢাকা মহানগরের সদস্য সচিবের দায়িত্ব ছিল, সোশ্যাল মিডিয়া ফোরামের। এরপরে সে তখন কিছুদিন পরে দেখলো যে শহীদে গোডামন করছে, আর এই সোশ্যাল মিডিয়াতে তো পিচি পিচি পোলা পাইন, হ্যাঁ তখন শহীদের হোল ধইরা গোডামন্ডে গেল। মানে বিসি বড় তো শহীদের, সেই জন্য গোডামন্ডে গেল। এবার গোডামন্ডে কিছুদিন কাজ করে হ্যাঁ নিজেরই বিসি বড় হয়ে গেল, হ্যাঁ আর গোডামন্ড ভাল লাগে না। এবার হেরা মিলা আলাদা হয়ে ভেঙ্গা করলো ডিডাফ। এই যে ডিডাফ করলো, এরপরে মূলত শুরু হইলো তার ওই কোশেয়ারের বাটপারি ধান্দাবাজি আর কি। হাসানের কথা বলতেছি, ছাগলের স হাসান। তো এরপরে একে একে কোশেয়ার বাণিজ্য হইল। তারপরে ডিটুকে অ্যাসোসিয়েটস গঠন করে এটার কোশেয়ার বাণিজ্য হইল। এরপরে হে করলো এক্সিলেন্ট মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ম্যানেজিং ডিরেক্টর, এটা নিয়ে কিছু ধান্দাবাজি হইল। এরপরে সে করলো ইউনাইটেড এক্সিলেন্ট এন্টারপ্রাইজ, এটার ম্যানেজিং পার্টনার। আরে বাপরে বাপ। এরপরে হে করলো এক্সিলেন্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, এটার আবার সে ম্যানেজিং ডিরেক্টর। এরপরে স্বপ্ন শহর, এরপরে সুপেরিয়র মার্কেটিং। এই যে বক্কর চক্কর সব কিছু মিলে মানে মজাই মজা। আর এগুলো তো বেকুব। রফিকুল আমিন যে আসলে এগুলা গত এক যুগে এগুলার যে খালি একেবারে ইচ্ছা মতো ধর্ষণ করছে, এগুলো এখনো টের পায় নাই তো। মানে ধরেন রফিকুল আমিন কইছে হ্যাঁ তুমি এখন এমডি, হ্যাঁ খুশিতে লুঙ্গি খেলা ফেলেছে, বলছে তুমি এটা ম্যানেজিং পার্টনার, হ্যাঁ খুশিতে একদম বাক বাকুম, হ্যাঁ এটা একটা দায়িত্ব দিচ্ছে, হ্যাঁ খুশিতে বাক বাকুম। মানে রফিকুল আমিন এক একটা টোপ দিয়া নাচাইছে আর এগুলো নাচছে। রফিকুল আমিন যে এদের কি পরিমাণ মানে ধর্ষণ করছে কর্পোরেটলি, তাদেরকে যে ধর্ষণ করেছে এটা টের পাইব বেকুবের গোষ্ঠী পরে।
কোনো জায়গায় তো রফিকুল আমিনের স্বাক্ষর নাই, স্বাক্ষর তো সব এই বাটপারগুলোর নামে। এই ডেস্টিনির কোশেয়ার বলেন, স্বপ্ন শহর বলেন, ডিটুকু অ্যাসোসিয়েট বলেন, ইউনাইটেড এক্সেলেন্ট এন্টারপ্রাইজ বলেন, এক্সেলেন্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ বলেন, আর সুপার এয়ার বলেন, কোনো জায়গায় রফিকুল আমিনের স্বাক্ষর নাই। সব জায়গায় স্বাক্ষর হলো এই বাটপারের গোষ্ঠীতে। এগুলো তো বাম্বু যে খাইবে এগুলো পরে টের পাইবো আর কি, এখনো বুঝতেছে না মানে রফিকুল আমিন যাদের কি বাম্বু দিছে এটা টের পাইবো পরে। এনিওয়ে, এই ধান্দাবাজির পর কেরানীগঞ্জে কনফিগার হাউজিং এর যে জায়গাটা আছে এখান থেকে 25 লাখ টাকার মাটি বিক্রি করছে এই হাসান না, এই ছাগলের সো হাসান। এই বাটপার, 25 লাখ টাকার মাটি বিক্রি করছ নাই? এবং যে ডিড করছিলি ওই ডিডের মধ্যে তোর স্বাক্ষর আছে, রফিকুল আমিনের স্বাক্ষর নাই। তো মাল্টিপারপাসের সামনের যে কমিটি, ওই কমিটি আয়া তো তরে ধরবো, স্বাক্ষর তো তোর। 25 লাখ টাকা দিয়ে 25 লাখ টাকার কনফিগার হাউজিং এর মাটি বেচস নাই হাসান? তো এই যে দেখেন, এই যে কামগুলো করছে বা আরো বেনামে বিভিন্ন ধান্দাবাজি যে তারা করছে, এই সামগ্রিক প্রেক্ষাপটের কারণে এদের বিসি এখন কান্দে। আরেকটা কারণ আছে, হেও কিন্তু আশরাফুল আমিনের নামে মামলা করছে এই ছাগলের হাসান। কি মামলা করছে জানেননি? অ্যাটেম্প টু মার্ডার, মানে আশরাফুল আমিন নাকি হেরে মারবার চায়। আশরাফুল আমিনের নামে অ্যাটেম্প টু মার্ডার মামলা করছে। এটা ওই যে ওই সময় আর কি শহীদে মামলা করছে, হাসান রেদিয়া মামলা করাইছে, শহীদ রেদিয়া মামলা করাইছে, এগুলো সব রফিকুল আমিনের কাম আমার ধারণা। এগুলো করে আশরাফুল আমিনকে এখান থেকে সরাইছে। তো ওই যে আশরাফুল আমিনের নামে অ্যাটেম্প টু মার্ডার মামলা করছে, তো এখন আশরাফুল আমিন তো সবই জানে, এই কারণে এই হাসানেরও বিসি কান্দে। এই 3 বাটপার, সিরামনির, ইঞ্জিন শহীদ, ছাগলের হাসান, এই 3 বাটপারের বিসি এখন কান্দে। এদের মনে আর কোনো শান্তি নাই। কিন্তু আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। দেখেন, কোম্পানি যত ভালোর দিকে যেতেছে ততই আমরা রিল্যাক্স অবস্থায় আছি, আর এই 3 বাটপার দড়ির উপরে আছে। তো এই বাটপারগুলোর বাইরে আরো কিছু গুড়া কাজকি আছে, আপাতত এগরে ধরলাম না, এগরে ধর্ম আরো পরে। এই গুড়া কাজকি গুলারে পরে সময় মতো কাজকির চরচরি বানায় খেয়ালাম আমরা, সমস্যা নাই। তো আমি মালিক পক্ষকে, বর্তমান বোর্ডকে, বর্তমান পরিচালনা পরিষদকে, ফাউন্ডার ডাইরেক্টর যারা আছেন তাদেরকে, এবং স্পেসিফিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোঅর্ডিনেশনের দায়িত্ব যিনি পালন করছেন বর্তমানে, জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি বিনীতভাবে একটি অনুরোধ করব যে আপনারা চিন্তিত হবেন না, আপনারা ডেসপারেট ওয়েতে দৃপ্ত পদক্ষেপে আপনারা এগিয়ে যান। আমরা বিনিয়োগকারীরা, সিংহভাগ বিনিয়োগকারী ইনশাল্লাহ আপনাদের সাথেই আছি। আর এই 2-4টা যে বাটপারের যেই দালাল আছে, এদের ব্যাপারগুলো নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই, এদেরকে বাম্বু দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরাই যথেষ্ট। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা এখন সঠিক প্ল্যাটফর্ম পেয়ে গেছি, আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড। আমরা এই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যত অ্যাক্টিভিটিস আছে, যত কর্মসূচি আছে, এগুলোকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য বিনিয়োগকারী হিসেবে আমাদের যা যা ভূমিকা যখন যতটুকু রাখা দরকার আমরা এটা রাখবো। বিশেষ করে ডিন ভেরিফিকেশনের কাজ আর্লি শুরু হতে যাচ্ছে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা ডিন ভেরিফিকেশনটা করে নেবেন। দেন ডিন অ্যাক্টিভেশনের প্রসেস আসলে যেই অ্যামাউন্ট দিয়ে ডিন অ্যাক্টিভেশনের কাজটা করতে হয়, আইডি কার্ডের যে প্রসেসিংটা, সেটাও আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যার যার অবস্থান থেকে করে নেবেন, এই প্রত্যাশাটুকু রাখছি। পাশাপাশি সজাগ এবং সচেতন থাকবেন এবং চতুর্মুখী কার্যক্রম সবগুলোকেই মনিটরিং করবেন, করে নিজের বিবেচনা দিয়ে যেটাকে উপযুক্ত এবং সঠিক মনে হয় সেই কাজটাই করবেন। আপনাদের প্রতি পরামর্শ এতটুকুই থাকলো। তো আজকের আলোচনা এতটুকুই। আজকে আর নতুন কোনো আলোচনা করব না। আরও বেশ কিছু পয়েন্ট আছে, আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টের কাজ আছে, এগুলো নিয়ে হয়তো বা নেক্সট এপিসোডে আরও কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।